দেশের মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 9 বছরের মেয়ের সাথে বিয়ে হওয়ার রাগে দেশ ছেড়েছিল আরিফ। আজ 15 বছর পর সেই মেয়ের সাথে দেখা হলো বিদেশের মাটিতে, তাও আরিফ ভার্সিটির প্রফেসর, সেই ভার্সিটির স্টুডেন্ট হিসেবে। 15 বছর পর দেখা হলো। প্রথম দেখায় তারা একে অপরকে চিনতে পারলো, কারণ তারা চাচাতো ভাই বোন। যোগাযোগ না থাকলেও একে অপরের ছবি তারা বহুবার দেখেছে। আরিফ যখন ক্লাসে ঢুকলো, ক্লোডের স্টুডেন্টের দিকে নজর নিল। ক্লাসের এক কোণে তার দৃষ্টি থেমে যায়। সে বুঝতেই পারে না সে যাকে দেখছে সে কি সত্যি এখানে উপস্থিত আছে। আরিফ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়াও তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মায়াও নিজের টিচার হিসেবে আরিফকে আশা করেনি। আরিফও তো মায়াকে দেখে হার্ট অ্যাটাক করা উপক্রম। মায়া ও তার ঘোর কাটিয়ে উঠতে পারলো না। আরিফ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে ক্লাস নিল। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হওয়ার আগে আরিফ মায়াকে উদ্দেশ্য করে বলল, মিস মায়া, মিট মি ইন দা অফিস রুম। মিস মায়া, আমার সাথে অফিস রুমে দেখা করুন। আরিফ কথাটা বলে ক্লাসরুম থেকে বের হতে ক্লাসের সব স্টুডেন্ট একসাথে চিৎকার করে উঠলো, ও ইয়ে! এই ভার্সিটির প্রায় 70% মেয়েদের ক্রাশ প্রফেসর আরিফ। তাকে এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ও রুড প্রফেসর। সকল মেয়ে তার জন্য পাগল। সেই প্রফেসর একটা মেয়ে নিজের সাথে দেখা করতে বলল। এইটা নিয়ে ক্লোডি ছেলেরা মজা নিতে লাগলো, আর কিছু মেয়ের বুকে আগুন জ্বলে উঠলো। ক্লাস শেষ হলে মায়া এলো আরিফের অফিস রুমে। অফিস কক্ষের সামনে এসে মায়া নক করলো দরজায়। মে আই কাম ইন স্যার? অফিস রুমের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, ইয়েস কামিং। ভাইয়ার অফিস রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকলে আরিফ তাকে বসতে বলে, সিট ডাউন। মায়া বসছে স্যারে। ভীষণ অস্তিত্ব হচ্ছে, কি জানি কি বলবে, এখন অপমান করবে। আরিফ নিজের চশমা টেবিলের উপর খুলে রেখে বলে, এখানে এসেছিস কেন? মায়া অস্বস্তিতে কিছুই উত্তর দিতে পারে না। এতে রেগে যায় আরিফ। টেবিলের উপর নিজের হাত জোরে রেখে প্রশ্ন করে, হু ডিড ইউ কাম হিয়ার? টেবিলের উপর আরিফের হাত রাখার শব্দে ভয়ে কেঁপে উঠল মায়া। মৃদু গলায় বলে, ইউনিভার্সিটির জন্য আমি স্কলারশিপ পেয়েছি। তোর সাথে আর কে এসেছে? আমি একাই। কোথায় থাকিস? ইউনিভার্সিটির হোস্টেলে। আজ থেকে আমার বাসায় থাকবে। নিজের সব জামা কাপড় প্যাক করে নিয়ে আয় হোস্টেল থেকে, যা। আরিফের এমন কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যায় মায়া। যেই লোক তার জন্য বাড়ি ছেড়েছে সেই কিনা বলছে তার বাসায় থাকবে মায়া। এই যে কিছুতেই মানতে পারছে না মায়া। মায়া হা করে তাকিয়ে থাকে আরিফের দিকে। মায়া কোনো প্রতিক্রিয়া না দেখে রেগে যায় আরিফ। রেগে গিয়ে উচ্চ সুরে বলে, ডিডন্ট ইউ হিয়ার হোয়াট আই সেড? আরিফের ধমকে একটু ঘাবড়ে যায় মায়া। এই বজ্জাত লোকটার মতিগতি ঠিক বুঝতে পারলো না মায়া। কোনো সিক্রেট না হোক এই ভেবে মায়া উঠে হাঁটতে লাগলো বাইরে যাওয়ার জন্য। আর একবার এইখান থেকে বের হলে ভুলেও এই লোকের সামনে পড়বে না। এমন সময় আরিফ বলে, কোনো জামা কাপড় লাগবে না, এইভাবেই চলে যা। পিছন ঘুরে মায়া মৃদু সুরে মুখ দিয়ে আওয়াজ করে, হ্যাঁ কানে প্রবলেম আছে? যা বলে তা শুনতে পাস না? মায়া দ্রুত মাথা নাড়ায়, না কোনো প্রবলেম নেই। তাহলে চল। চেয়ার থেকে উঠে শার্ট ঠিক করতে করতে বলে আরিফ। মায়া আরিফের কথার অর্থ বুঝতে না পেরে কিছুক্ষণ বোকার মতো চেয়ে থাকে। এরপরে বোকা কণ্ঠে বলে, কোথায়? আরিফ মায়ের দিকে রাগান্বিত চোখ তাকিয়ে বিরক্তিভর কণ্ঠে বলে, কানে আসলেই কোনো প্রবলেম আছে, ডাক্তার দেখাতে হবে। এক কথা কতবার বলতে হয়? আমার এক কথা একবারে বেশি বলা পছন্দ না। তুই মনে কর আমি একটু আগে কি বলেছি, আর চল আমার সাথে। মায়া এইদিক সেদিক বোকা চেয়ে মনে করতে লাগলো আরিফ তাকে কি বলেছে। খানিক সময় ভাবার পরে মনে পড়ে গেল আরিফ তাকে নিজের বাসায় যাওয়ার কথা বলেছে। কিন্তু মায়ের তো আর 2টা ক্লাস আছে, এখন তো যেতে পারবে না। আর এই ছাড়াও এই লোকটার সাথে কেন যাবে সে, যেই কিনা তার স্বামী হয়ে কোনোদিন স্বামীর দায়িত্ব পালন করেনি? এই ছাড়া এই খবিশ লোকের সাথে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। সে কেন শুধু শুধু এই লোকের সাথে থাকতে যাবে, যেই কিনা তাকে স্ত্রী হিসেবে মানে না? 15 বছর আগে তাকে ফেলে চলে এসেছিল এই দেশে। এরপরে তার উপর দিয়ে কি গিয়েছিল তা কি আরিফ জানে? আর এই লোকের সাথে গেলে তাকে খান বাড়িতে ফেরত যাওয়ার আশা ছাড়তে হবে। ছোটবেলায় মায়া যাকে সবচেয়ে বেশি ভয় পেত সে আরিফ। বাঘের থেকে হয়তো বেশি ভয় পেত। ভয়টা থেকে গেছে এখনো কিছুটা। তাই সরাসরি তার বাসায় যাওয়ার কথা মানা করতে পারলো না মায়া। এনিয়ে বেনিয়ে বলল, আসলে আমার না আর 2টা ক্লাস আছে, আমি এখন যেতে পারবো না। আরিফ মায়ের দিকে তাকিয়ে বলে, ক্লাস করতে হবে না। না করতে হবে। ক্লাসে অ্যাটেন্ডেন্স কম থাকলে আমার সেমিস্টার মার্ক কম আসবে। আরিফ মায়ের দিকে এগিয়ে আসলো। মায়া ঝুঁকে পিছে যায়। উচ্চতা মায়া আরিফের বুক অব্দি হবে। আরিফ নিজের চশমা উপর নিচ করে বলে, তোর টিচার আমি, এইখানকার প্রফেসর।
আমার কথা না শুনলে একদম এই ইয়ারের সবগুলো সেমিস্টার ফেল করিয়ে দিব। আরিফের ব্ল্যাকমেলে এই কিছুটা ভয় পেয়ে যায় মায়া। সে এইখানে এসেছে পড়াশোনার জন্য, এত স্ট্রাগল করে এই দেশ পাড়ি দিয়েছে শুধুমাত্র পড়াশোনার জন্য। এখন যদি সেইটা না হয় তাহলে? মায়া দ্রুত বলে, এই বাবা না না প্লিজ চলুন আমি যাচ্ছি। বলেই মায়া আরিফের আগে কক্ষ থেকে বের হয়ে গেল। কক্ষ থেকে বের হতে কক্ষের ভেতর থেকে আরিফের গলা শুনতে পায় মায়া, হাতের বাঁদিকে তোর ক্লাসরুম, সোজা ক্লাসে যা, ক্লাস শেষ হলে আমার অফিস রুমে চলে আসবে। বলে ফাঁকি দেওয়ার ট্রাই করবি না। আরিফের এমন কথায় বোকা বনে যায় মায়া। এই লোক না মাত্রই বলল তার ক্লাস করতে হবে না, আবার এইসব কি বলছে? আমাকে ডাক্তার দেখাতে হবে না, এই লোকটাকে বোধহয় ডাক্তার দেখাতে হবে। যত সব, এর সাথে দেখা হওয়ার কোনোই দরকার ছিল? অন্য কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে পারলো না, আমার ভার্সিটিতে কেন হতে হলো? এর জ্বালা তো বোধহয় টিকতে পারবো না। মনে মনে এইগুলো বলে আরিফকে বেঞ্চি কাটালো মায়া। চলে গেল নিজের ক্লাসে। সে ক্লাসে প্রবেশ করতে মনে হলো কোনো সেলিব্রিটি প্রবেশ করেছে সেই ক্লাসে। সবাই আবারও একসাথে চিৎকার করলো, ও ইয়ে! কিছু স্টুডেন্ট চিৎকার করে বলল, টুডেস কুইন ইনকামিং। মায়া সবার এমন আচরণে বেশ লজ্জা পেল। সে তার সিটে গিয়ে বসতে বসতে অনেক স্টুডেন্ট তাকে ঘিরে ধরলো। সবার মুখে একই প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য অফিস রুম? হু ডিড আরিফ স্যার কল ইউ? মায়া তাদের প্রশ্নের উত্তর দিতে অস্বস্তিতে বোধ করলো, আর তাদের এমন বিহেভিয়ারে মায়াকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। মায়া মাথা নিচু করে রইল, কারো কোনো কথারই উত্তর দিল না। ক্লাসের টিচার আসায় সবাই নিজের সিটে ফিরে চলে গেল। চলে গেল। ছুটির পর মায়া চাইলো আরিফ তাকে দেখার আগেই হোস্টেলে চলে যেতে। হোস্টেলে চলে গেলে আরিফের সাথে দেখা হবে না। এই ভেবে মায়া ক্লাসরুম থেকে বের হয়ে এই দিক সেই দিক না তাকিয়ে সোজা বের হতে চাইলো ইউনিভার্সিটি থেকে। তার ভাবনায় পানি ঢালতে সেইখানে নিজেই গাড়ি নিয়ে উপস্থিত হলো আরিফ। কোনো দিকে খেয়াল না থাকায় মায়া হাঁটতে হাঁটতে সোজা ধাক্কা খেলো আরিফের সাথে। মুখ তুলে তাকাতেই দেখে আরিফ। আরিফকে দেখে নকল হাসলো মায়া। আরিফ তাকে বলে, বলছিলাম ছুটির পর আমার সাথে যেতে, তুই এইদিকে কই যাচ্ছিস? মায়া তার হাতে থাকা বই দিয়ে নিজের নাক অব্দি ধরে মুখ ঢাকে। দেখা যায় শুধু তার চোখ দুটো। মায়ার ওই দুইটি চোখ কি যে মায়া, তা হজম করার শক্তি নেই আরিফের। আরিফ চোখ ঘুরিয়ে আবারও মায়ের দিকে তাকালো। মায়া দুপাশে মাথা নাড়িয়ে বলে, কোথাও যাচ্ছি না, আপনাকে খুঁজছিলাম, বিশ্বাস করুন। আপনার মাথা ছুঁয়ে বলছি। বলে আরিফের মাথার দিকে হাত বাড়াতেই আরিফ নিজের মাথা সরিয়ে নেয়। মুভ ইউর হ্যান্ড। আমার মরার কোনো শখ নেই, নিজের হাত সরাও। মায়া বুঝি ধরা খেতে গিয়েছে সে, এখন আর কিছু বলার নেই। আরিফ মায়াকে বলে, গাড়িতে উঠ। কি বলছি, গাড়িতে উঠ। মায়া আশেপাশে একবার চোখ বোলালো, দেখলো আশেপাশে কেউ আছে কিনা। আশেপাশের স্টুডেন্ট দিয়ে একদমই ঠাসা। এখন যার কারণে স্টুডেন্টের অভাব নেই গেটের সামনে। এদের ভিতর দিয়ে এখন মায়া কিভাবে যায় আরিফের সাথে? এখন যদি সে আরিফের গাড়িতে উঠে, আগামীকাল তাকে নিশ্চিত ভার্সিটিতে হ্যারাস করা হবে। আর এখন যদি আরিফের সাথে না যায়, আরিফ নিশ্চিত সিনক্রেট করবে। এই তো স্টুডেন্টরা মায়াকে নিয়ে গসিপ কম করবে না। আবার আরিফের সাথে গিয়েছে শুনলে খান পরিবারের নিশ্চিত তাকে মেরে ফেলবে। মায়া পড়ে যায় মহা বিপদে। এখন যেই দিকে যায় না কেন বিপদ। এই যে একটা গান আছে না, উত্তরের ভস্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। এমন অবস্থা এখন মায়ার, রীতিমতো চিপসে পড়ে গেছে সে। এমন সময় আরিফ তাকে আবারও ডাকলো, গাড়িতে উঠবি নাকি কোলে করে উঠাবো? আরিফের এমন কথায় মায়ার চোখ বড় বড় করে তাকায় আরিফের দিকে। এই লোক বলে কি, মান সম্মানের ভয় নেই, যা মুখে আসে তাই বলে দেখি। কথায় বলার আগে দুইবার ভাবে না। মায়া ভাবে যদি লোকটা সত্যি সত্যি এমন কোনো কাজ করে বসে তাহলে তো হলোই। যেহেতু এইভাবে বলতেই পেরেছে, করতে আর কতক্ষণ। আশেপাশের অনেকেই তাকিয়ে লক্ষ্য করছে আরিফের সাথে কথা বলছে দেখে। দূর থেকে 10-15 জন তাদের লক্ষ্য করেছে। মায়া পরিস্থিতি বুঝতে পেরেছে, আরিফের সাথে তার যেতেই আমি শুধু শুধু এইখানে দাঁড়িয়ে নাটক করার দরকার নাই। আরিফ গাড়ির পিছনের গেট খুলে দাঁড়িয়েছিল। মায়া ছট করে গাড়ির ভিতরে উঠে পড়ে, যাতে কেউ লক্ষ্য না করতে পারে। গাড়িতে উঠে গাড়ির লক লাগিয়ে দিয়ে মায়া বলতে থাকে, আরে চলুন চলুন। মায়া গাড়িতে উঠতে আরিফ ড্রাইভার সিটে উঠে বসলো। প্রায় 30 মিনিট পরই গাড়ি এসে থামলো একটা কালো রঙের বিলাসবহুল ডুপ্লেক্সের বাড়ির সামনে। দোতলা কাচের দেওয়ালগুলো ঝকঝক করছে, জিল দিচ্ছে। সন্ধ্যায় ঘোদলি লবণের সোনালি আলো এসে পড়ছে কালো রঙের বাড়িখানায়। এতে যেন বাড়িখানার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। বাড়ির এক কোণে বাড়ির নাম লেখা সেন্ট্রি মনি। মায়া তখনও গাড়িতে বসা। গাড়ির জানলা দিয়ে মুখ বের করে বাড়িখানা দেখলো। আরিফ এসে দরজা খুলে দিল। মায়া গাড়ি থেকে নামে হাঁ করে তাকিয়ে থাকে বাড়িটার দিকে।
বাড়িটা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো না। মায়া আরিফকে বোকার মতো একটা প্রশ্ন করে, এই বাড়িতে কি আপনি কাজ করেন? মায়ার কথায় আরিফের 100 বোর্ডের শক লাগে। তার বাড়িতে সে কেন কাজ করতে যাবে? কি উচ্চ শব্দ করে বলে আরিফ। মায়া আবারও আরিফের ভঙ্গিমায় বলল, আপনারও কানে সমস্যা আছে নাকি? আমি এখানে কাজ করি মানে এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। কি আপনার বাড়ি মানে? আমি বিশ্বাস করছি না। এখন বললেন না মার্সিডিজ গাড়িটাও আপনার। এই গাড়ি বাড়ি দুইটাই আমার। এবার সবটা মায়ার লেগেছে। আরিফের কথায় মায়ের চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে যায়। এর থেকে ভালো যদি আরিফ বলতো পুরো আমেরিকাই তার, সেটা হয়তো মিথ্যা হলেও মানা যেত। এত বড় আলিশান বাড়ি ও মার্সিডিজ গাড়ি আরিফের, এই কিছুতেই মেনে নিতে পারলো না মায়া। বাংলাদেশে মায়া এই আরিফের পরিবার অর্থাৎ খান পরিবার এতটা বড় লোক নয় যে আরিফের আমেরিকার মতো দেশে নিজের বাড়ি থাকবে। ওয়েট, আবার থাকতেও পারে। গত 15 বছরে আরিফের সাথে খান পরিবারের কারোই তেমন যোগাযোগ হয়নি। বছরের একটা মাত্র দিন আরিফ নিজ থেকে খান পরিবারের সাথে যোগাযোগ করত। বছরের ওই একটা দিন ছাড়া আরিফের কোনো খবর পাওয়া যেত না তেমন। সেই কি করছে, কোথায় আছে, কিভাবে আছে, এর কোনো খবর জানতো না খান পরিবার। এমনকি আরিফ যে আমেরিকাতে আছে ওই খবরও কেউ জানে না। আমেরিকায় সে আসলো কিভাবে এও কারো জানা নেই। আর এছাড়াও আরিফ আমেরিকায় বড় একটা ইউনিভার্সিটির প্রফেসর, সেখানে বেতন অনেকটাই হবে। এই কথা মাথায় আসতে আরিফের কথা বিশ্বাস হলো মায়ার। আরিফ বাড়িটিতে এগিয়ে গেল, মায়াও তার পিছু পিছু যায়। আরিফ বাড়ির সামনে লাগানো লকে কি সব পাসওয়ার্ড টাইপ করলো। অত সব বুঝে না মায়া। মায়া বাড়িটির একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আরিফ টাইপ করা শেষ হলে সে দেওয়ালটি আস্তে আস্তে সরে যায়। মায়া খেয়াল করেনি তা, যার কারণে দেওয়ালটি সরে যেতে হুড়মুড়িয়ে বাড়িটির ভিতরে মুখ থুবড়ে পড়ে কালো রঙের মার্বেল পাথরের ফ্লোরে। এতে সামান্য ব্যথাও পায় সে। তাকে এইভাবে পড়ে যেতে দেখিও আরিফ কোনো প্রতিক্রিয়া দেখায় না। মায়াকে ডেঙ্গিয়ে সোজা ভিতরে চলে যায়। কিছুটা দূরে গিয়ে পকেটে হাত গুজেই বলে, সর এখান থেকে, না হলে দেওয়ালের সাথে চাপা পড়বি। আরিফের কথা শুনে মায়া দেওয়ালের দিকে দেখতে পায় দেওয়ালটি আবারও আস্তে আস্তে চেপে যাচ্ছে। মায়া তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। এরপরে দ্রুত পায়ে আরিফ যেই দিকে যাচ্ছে সে সেই দিকে যেতে যেতে বুকে ফু দিয়ে বলে, আল্লাহ এত তাড়াতাড়ি তোমার কাছে ডাকিও না, জীবনে এখনো সংসারও বাকি। বলে আবারও আরিফের পিছু নিল মায়া। আরিফ যেই দিকে যাচ্ছিল মায়াও সেই দিকে যাচ্ছিল। আরিফ ফ্রিজ থেকে পানির বোতল নিলে মায়াও আরিফের পিছু পিছু যায়। মায়া আরিফের পেছনে এমন সুপারগুলোর মতো আটকে আছে দেখে আরিফ কিস্তি রাগ নিয়ে বলে, চুপচাপ সোফায় গিয়ে বসে থাক। আরিফের এমন কাটা কথাবার্তা রাগ হলো মায়ার। সে মুখ কুচকিয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো আর বিড়বিড় আরিফকে গালমন্দ করতে লাগলো। মায়াকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে আরিফ চলে গেল দোতলায়। মায়া বসে বসে ড্রয়িং রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বাসার ভিতরে রং থেকে শুরু করে সব ফার্নিচার ও সোফা কালো রঙের। মায়া মনে মনে বলল, এই লোকের কি কালো রোগ আছে? জামা কাপড় পরে কালো, গাড়ির রং কালো, বাসার রং কালো, আবার বাসার সব জিনিসপত্র কালো। কিছুক্ষণ বাদে আরিফ আসলো, পরনে তার কালো ট্রাউজার আর কালো টি শার্ট। মাত্র শাওয়ার নিয়েছে হয়তো, চুল দিয়ে চুপচুপ করে পানি পড়ছে। মায়ার সামনে এসে বলল, আমার সাথে আয়। বলে আবারও সেই দিক দিয়ে এসেছিল যেই দিক দিয়ে চলে যায় আরিফ। মায়া উঠে গিয়ে আরিফের পিছু নেয়। ডুপ্লেক্স বাড়ির সিঁড়ির দিকে উঠে দোতলায় করিডোর পৌঁছে তারা। করিডোরের বাম পাশে একটা কক্ষে প্রবেশ করে তারা। বেডরুম কিন্তু কার? আরিফ রুমটাই ঢুকে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। বিশাল বড় রুম। মায়া চোখ ঘুরিয়ে এই দিক সেই দিক দেখছে আর আরিফের পিছু পিছু হাঁটছে। আরিফ বেডরুমের ভিতরে একটা দরজা দিয়ে অন্য আরেকটি রুমে প্রবেশ করে, সাথে মায়া। মায়া এমন দেখে বলে, বাহ, একটা রুমের ভেতরে আরেকটা রুম। তবে রুমটার ভিতরে খেয়াল করতে মায়ের চোখ ছানা বড়া হয়ে যায়। বিশাল বড় ড্রয়িং রুম, চারদিকে ভিন্ন ধরনের মেয়েদের পোশাক, তবে সবগুলো বাঙালি পোশাক। শাড়ি, থ্রি পিস, ওড়না পিস এই ধরনের। মায়া ওই রুমে প্রবেশ করায় দরজার দিকে ইশারা করে আরিফকে বলে, এটা কি ডোরেমনের দরজা, যেই দরজা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়? মায়ের এমন আজব প্রশ্ন শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় আরিফ। রুক্ষ কণ্ঠে বলে, না, তাহলে এই দরজা দিয়ে আমরা এই শপিং মলে আসলাম কিভাবে? আরিফ তার দিকে চোখ তাকিয়ে তাকিয়ে বলে, এটা শপিং মল না, এটা আমার বাসা। আরিফের এমন কথায় থতমত খেয়ে যায় মায়া। বলে, ও, এখান থেকে যেই জামা ভালো লাগে সেটাই পরে নে, আর এইটা তোর রুম এখন থেকে। আরিফের কথা শেষ হতে মায়া মনে মনে অঙ্ক বসিতে শুরু করে। 2 2 4 মিলিতে আরিফ বলতে আরম্ভ করে, এই জামা তো আমি কখনো পরবো না। আপনার সাথে যখন আমার হয়, মানে বিয়ে যখন হয়, তখন আপনার বয়স 17।
এখন 15 বছর পর আপনার বয়স 32। এই 15 বছরে নিশ্চিত আপনি একা নেই। আমি শিওর আপনি বিয়ে করেছেন আর এইগুলো আপনার বউয়ের জামা। আমি আমার সতীনের জামা কাপড় পরতে পারবো না, সরি। এত মহান আমি না। মায়ের এইসব আজাইরা কথাবার্তা শুনলো আরিফ। মায়ের এইসব কথাবার্তা শুনে এখন তার মনে হচ্ছে কষি মায়ের কানের নিচে একটা থাপ্পড় মারতে। আরিফ মায়ের দিকে রাগী দৃষ্টিতেই তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? কারো বলতে হবে কেন? আমি কি বুঝি না? আমার বয়স 23, আমি কোনো বাচ্চা মেয়ে না। ঘোড়ার ডিম বুঝিস তুই। আসছে নিজেকে 23 বছরের বুড়ি দাবি করতে। এইসব বিয়েটি আমি কিচ্ছুই করিনি। এক বিয়েতে বাংলাদেশ ছাড়তে হয়েছে, আর একটা বিয়ে করলে হয়তো পৃথিবী ছাড়তে হতো। তার মানে আপনি কোনো বিয়ে করেননি? না। মায়া এবার হাত ছেড়ে বাঁচলো, বুকে ফু দিয়ে বিড়বিড় করে বলল, যাক অন্তত সতীনের সংসার করতে হলো না। কিছু বললি? না না, কিছুই বলিনি। ওকে, ড্রেস চেঞ্জ করে নে বলেই আরিফ চলে গেল ড্রেসিং রুম থেকে। আরিফ বেডরুম পেরিয়ে চলে যেতেই মায়া খুশিতে এক লাফ দিয়ে উঠলো, যেন লটারিতে কোটি টাকা জিতেছে। নিজের ফোন বের করে একটা গান ছাড়লো মায়া। আরে মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন আয় রে, আকাশে উড়া উড়িয়া যায় মুরে ওরে লইয়া, কলিজায় বাজে ধুমটাক ধুম ধুমুরে, আজ আমার মনটা যে তাই পাগুন তুইলা নাচে রে। এই গানে তাল মিলিয়ে পাগলের মতো হাত পা ছুড়ে নাচতে শুরু করলো মায়া। মনে হলো তার খুশি যেন উপচে পড়েছে। নিজের খুশি প্রকাশ করার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজের পাগলা ডান্স থামিয়ে মায়ার উপর দিকে 2 হাত তুলে চিৎকার করে বলে, আল্লাহ আমি সফল, আই এম সাকসেস। আমি যদি জানতাম এত তাড়াতাড়ি সব হয়ে যাবে, এত সহজে আরিফ আমাকে ওর বাসায় নিয়ে আসবে, এত নাটক জীবনও করতাম না। আল্লাহ থ্যাংকু, আল্লাহ থ্যাংকু। মায়া ড্রেসিং রুমের জামার ভিতর থেকে নীল কালারের একটা 3 পিস পরে গোসল করে বিছানায় এসে বসে মায়া রুমের দিকে খেয়াল করে দেখে প্রায় এই রুমটাই পানিসের কালো রঙের। বিছানার চাদর সহ সবই কালো রঙের। মায়া হঠাৎ ঠাস করে শুয়ে পড়লো বিছানায়। নরম বিছানায় একটু আরাম পেতে গা ছেড়ে দেয় তার। এতদিনের অক্লান্তি পরিশ্রমের পর একটু শান্তি মিলল। এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করতে হয়েছে, কত রাত জেগে কত প্ল্যান করার পরই এই দিনটা পেয়েছে সে। এখন আগামীতে কি হয় তা দেখার পালা। তবে সব জানি পরিকল্পনার মাফিক হয় এই কামনা। মায়া নিজের অজান্তেই ঘুম এসে পড়ে। ঘুম ভাঙে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে। ঘুম জড়ানো চোখে মায়া এইদিক সেইদিক নিজের ফোন খুঁজতে থাকে। মাথার কাছে ফোনটা পেয়ে যায়। মুখের সামনে ফোন এনে ফোনের স্ক্রিনে তাকাতে দেখে 19টা 49 বাজে। রাত হয়ে গিয়েছে। আলসামি ভেঙে উঠে দাঁড়ায় মায়া। ঘুম জড়ানো চোখে বের হয়ে যায় ঘর থেকে। এইখানে সে যেই কাজে এসেছে তা না করে ঘুমালে হবে না। করিডোরে এসে মায়া আশপাশটা ভালো করে দেখতে থাকে। প্রত্যেকটা কোণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে মায়া। হঠাৎ করে করিডোরের শেষ একটা রুম থেকে চিৎকার শুনতে পায় মায়া। চিৎকার করে কিছু বলছে হয়তো বা, তবে তা ভালো মতো শোনা যাচ্ছে না। মায়া রহস্য ভরা মন ও চোখ নিয়ে তাকালো সেই দিকে কেউ এইভাবে চিৎকার করছে তা দেখতে এগিয়ে যায় সেই রুমের দিকে মায়া। মায়া চিৎকার আসে সেই রুমের বাইরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সাহস নিয়ে দরজা খুলতে যাবে এমন সময় ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। যে দরজাটা খুলে তাকে দেখে মায়া চিৎকার করে ওঠে, আ! লোকটা ও মায়ের চিৎকারে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠে আ! লোকটিকে দেখে মায়ের চিৎকার করার কারণ লোকটির মুখে ব্ল্যাক মাস্ক ছিল, যা হঠাৎ করে দেখে মায়া ঘাবড়ে যায় এবং ভয় পায়। আর লোকটি মায়াকে দেখেছিল চিৎকার করার কারণ হঠাৎ করে মায়া চিৎকার দেওয়ায় লোকটিও ভয় পেয়ে যায়। আর লোকটি মায়াকে চিনে না। হঠাৎ করে বাড়ির ভেতরে অপরিচিত কাউকে দেখলে মানুষ তো ঘাবড়াবেই। লোকটা মায়াকে আতঙ্কিত ভরা মুখ নিয়ে প্রশ্ন করে, হু আর ইউ? মায়া উত্তর না দিয়ে উল্টো নিজে প্রশ্ন করে বসে, আপনি কে? আপনি কে মানে? আমার বাড়িতে ঢুকে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? তুমি চোর? হ্যাঁ তুমি চোর। বাড়ির ভিতরে কিভাবে ঢুকলে? আরিফ আরিফ গরুর মতো চিল্লানো বন্ধ করেন। আমাকে দেখলে আপনার চোর মনে হয়? আমি চোর? কেন, তুমি কি রানী এলিজাবেথ? তোমাকে দেখে আমার চোর মনে হচ্ছে? তাদের তর্ক বিতর্কের মাঝে সেখানে উপস্থিত হয় আরিফ। মায়া ও রিককে সেই লোকটি এইভাবে তর্ক করতে দেখে প্রশ্ন করে, হোয়াট হ্যাপেন্ড রিক? এইভাবে চিল্লাচ্ছিস কেন? রিক আরিফকে বলে, দোস্ত বাসায় চোর ঢুকেছে। রিকের কথায় আরিফ ভীষণ অবাক হয়। এরকম ফুল সিকিউরিটি একটা বাসায় চোর ঢোকা অসম্ভব। আরিফ বলে, কোথায় চোর? রিক মেজাজ হারিয়ে বলে, বাল কানা নাকি? তোর সামনেই তো দাঁড়িয়ে আছে। মায়ার দিকে ইশারা করিয়ে দেখায় রিক। আরিফ রিকের ইশারা অনুসারে তাকিয়ে দেখে মায়াকে ইশারা করছে রিক। আরিফ নিজের গোল্ডেন ফ্রেমের চশমাটা উপর দিকে উঠিয়ে বলে, ও চোর না, ও আমার ওয়াইফ। আরিফের মুখ থেকে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল রিক। রিক আর আরিফ বেস্ট ফ্রেন্ড, সেটা বহু বছর যাবত। কিন্তু আরিফ বিয়ে করেছে এটা অবিশ্বাসযোগ্য তার কাছে।
তার বেস্ট ফ্রেন্ডে বিয়ে করলো, অথচ সে জানতে পারলো না এটা অসম্ভব। আরিফ ও রিক বন্ধু কম ভাই বেশি, তারা দুজনই একে অপরের চিরসঙ্গী। রিক অবাক কণ্ঠে চিৎকার করে বলে, হু ডিড ইউ গেট ম্যারিড ব্রো? আরিফ শান্ত কণ্ঠে জবাব দেয়, 15 বছর আগে। হোয়াট দ্য ফু? রিকের এইসব ভাষায় মুখ খিচ্ছে আরিফ বিরক্ত ভরা কণ্ঠে বলে, তুই তোর এইসব গালি অফ কর। সিরিয়াসলি ও আমার ওয়াইফ। যা শালা, তুই সিরিয়াসলি বিয়ে করেছিস?